বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা ঢাকার। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষ, সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ইইউ কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা অন্য দেশে স্থানান্তরের আহ্বান। আগরতলা অভিমুখে বিএনপির ৩ সংগঠনের লং মার্চ বুধবার। সংস্কারের জন্য ৩-৪ মাসের বেশি সময়ের প্রয়োজন দেখছেন না নেতারা। দুর্নীতিকে প্রশ্রয় দেয় শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছিল বললেন আইন উপদেষ্টা। জাতীয় সংসদে তরুণদের 30% মনোনয়ন দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। লিটারে 8 টাকা বাড়লেও ভোজ্য তেলের দাম কার্যকর আজ থেকেই। আলুর দাম 3 সপ্তাহের মধ্যে সহনীয় হবে, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, ভারতীয় পররাষ্ট্র সচিবকে জানিয়েছেন তিনি। এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের সাথে গঠনমূলক এবং ইতিবাচক সম্পর্ক চায় ভারত, সংকট কাটিয়ে উঠে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুদেশ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সোমবার সকালে ঢাকা আসার পরই শুরু হয় ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির ব্যস্ততা। সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে। বৈঠক চলে দুপুর পর্যন্ত। এরপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মিশ্রি। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কোনো প্রশ্ন না নিয়ে বলেন সাম্প্রতিক বিষয়, ব্যবসা বাণিজ্য, জ্বালানি, ভিসা সেবা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথাও জানান বিক্রম মিশ্রি। We also had the opportunity to discuss certain recent developments and issues, and I conveyed our concerns, including those related to the safety and welfare of minorities. We also discussed some regrettable incidents of attacks on cultural, religious and diplomatic properties. We expect overall a constructive approach on all these issues by the Bangladesh authorities, and we look forward to moving the relationship forward in a positive, forward-looking and constructive direction. সন্ধ্যায় ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন জানান, সীমান্ত হত্যা সহ সকল অমীমাংসিত বিষয়ে সমাধানের কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিবকে। সেই সাথে বলেছেন ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বন্ধে পদক্ষেপ নেওয়ার কথাও। বাংলাদেশে বসবাসরত সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশ সরকার সরেজমিন অবস্থা দেখার ও পর্যবেক্ষণ করার জন্য বিদেশি সাংবাদিকদেরও আহ্বান জানিয়েছেন। সেই সাথে আমরা এও বলেছি যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং আমাদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের মন্তব্য সমীচীন নয়। আমি ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। রাজনৈতিক সিদ্ধান্ত হলে ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নেবে বলে জানান তিনি। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশের কথিত হিন্দু নির্যাতনের অভিযোগ নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করে এ বিষয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভার অধিবেশনে বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। দুপুরে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনে বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মমতা আশ্বস্ত করে বলেন, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ছাড়া আগ বাড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার কিছু করবে না। বর্তমান পরিস্থিতি অনেক সংবেদনশীল উল্লেখ করে মমতা বলেন, এমন পরিস্থিতিতে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরিতে সহায়ক কোনো মন্তব্য যেন কেউ না করেন। বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন সুযোগে পশ্চিমবঙ্গে অশান্তি ছড়াতে অনেক ভুয়া ভিডিও একটি দলের পক্ষ থেকে ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তুলেছেন মমতা। ভারতের কোনো গণমাধ্যমের এমন অপকর্মেও অসন্তোষ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মমতার ভাষণের সময় বিধানসভায় ছিলেন না বাংলাদেশের সমালোচনার সোচ্চার বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড। এখানে আমরা যেন কেউ অতিরিক্ত কথা না বলি এবং অতিরিক্ত কথা বলে পরিস্থিতিটা নষ্ট না করি।
যারা ভাবছেন এটা নিয়ে রাজনীতি করবেন তারা জেনে রাখুন, ওটা করতে গেলে আপনার রাজ্যেরও ক্ষতি হবে, ওখানেও যারা আমাদের বন্ধু বান্ধবরা আছে, ভাই বোনেরা আছে, তাদেরও ক্ষতি হবে। আমরা এটা চাই না। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকে ইউরোপীয় দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় অথবা প্রতিবেশী কোনো দেশে স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বিরোধী মিথ্যে তথ্য ছড়ানো ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা এবং তার সহযোগীরা যে ব্যাপক টাকা পাচার করে নিয়ে গেছে তা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা। রিপোর্ট করছেন রকুনুজ্জামান। সোমবার দুপুর 12টায় রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ইউই কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। 19 সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ভারত বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করায় অনেক শিক্ষার্থী দিল্লি গিয়ে ইউরোপের ভিসা নিতে পারছে না। এজন্য ভিসা অফিস ঢাকা অথবা প্রতিবেশী অন্য কোনো দেশে স্থানান্তরের প্রয়োজনীয়তা তুলে ধরেন। Bring this interim government to run the country until election is held and a new government is elected. So we are going through that process. But in the meantime, the excitement at the moment, after 16 years of repression and denial of all the rights, human rights and everything else, and also নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকার তুলে ধরে চলমান সংস্কারের প্রয়োজনীয়তা ইউরোপীয় কূটনীতিকদের সামনে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ বিরোধী অপতথ্য প্রচারণা রোধে ইউইর সহযোগিতাও চান তিনি। We had a campaign of misinformation, global campaign. It's a very powerful campaign, and we are starting to cope with that. That Bangladesh is calm, Bangladesh is going ahead with this mission and so on. It's not the kind of image this campaign is trying to give us, and the fact that you came also a message that is not too bad for everybody to come here. So you came and you have a discussion here. অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ায় প্রধান উপদেষ্টাকে পূর্ণ সমর্থন জানান ইউই প্রতিনিধিরা। The European Union is committed to supporting Bangladesh's democratic transition the best way we can. As you know, Chief Advisor, we already enjoy rather broad relations. We do see strong potential for our partnership. পরে প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের বৈঠক নিয়ে সন্ধ্যায় ব্রিফিং করেন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একটা প্রস্তাবনা আমাদের পক্ষ থেকে ছিল যে বাংলাদেশের নাগরিকেরা অনেক ইউরোপিয়ান দেশে যেতে গেলে ভিসার জন্য আবেদন করতে হয় দিল্লি থেকে। এটা অনেক সময় ঝামেলা হয়ে যায়। তাদের কাছে আমাদের একটা সুস্পষ্ট অনুরোধ ছিল যে তারা যেন এই ভিসা সেন্টারগুলো দিল্লি থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করেন, যাতে করে এই মুহূর্তে যারা বাংলাদেশি শিক্ষার্থীরা ইউরোপের বিভিন্ন দেশে যাবেন কিন্তু বাংলাদেশে তাদের দূতাবাস নেই, তারা তো যেতে পারছেন না, প্রক্রিয়াটা বিলম্বিত হচ্ছে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পদককে প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার সাহস, উদ্যম, কল্পনার শক্তিকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আজকে যারা পাঠ্যক্রম প্রণয়নের দায়িত্বে আছেন তাদের রোকেয়ার মতো ব্যক্তিদের খুঁজে বের করে পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির তাগিদও দেন তিনি। সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। বক্তব্যে প্রধান উপদেষ্টা সমাজ পরিবর্তনে বেগম রোকেয়ার অবিস্মরণীয় ভূমিকা এবং তার চিরন্তন প্রেরণার কথা স্মরণ করেন। পরে দর্শকের সারিতে বসে রোকেয়া দিবস উপলক্ষে নারী শিশু মন্ত্রণালয় আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধান উপদেষ্টা। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেছেন বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, হাফিজউদ্দিন আহমেদ,
অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, এছাড়া লন্ডন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাস অনলাইনে যুক্ত ছিলেন বৈঠকে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকারের নেওয়া নানা উদ্যোগ এবং সিদ্ধান্ত, দলের সাংগঠনিক কর্মকাণ্ড, ভারত ইস্যুতে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়া বেগম জিয়ার বিদেশ যাত্রা এবং তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। সংস্কারের জন্য 3 বা 4 মাসের বেশি সময়ের প্রয়োজন বলে মনে করে না বিএনপি। দলের সংবিধান সংস্কার কমিটির সদস্যরা মনে করেন নতুন করে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা করা সময়ের অপচয়। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা কথা বলেন। নেতারা বলেন, যাদের নেতৃত্বে নির্বাচনী প্রক্রিয়া কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্তদের আগামীতে কোনো নির্বাচনী কাজে আর যুক্ত না করার সুপারিশ করা হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা না করে বরং হালনাগাদের পরামর্শ তাদের। এ সময় সংবিধানে আরপিও সংশোধন, সীমানা নির্ধারণ, নির্বাচনী কর্মকর্তাদের ভূমিকা, এনআইডির ক্ষমতা, ইসির কাছে অর্পণ সহ নির্বাচন সংক্রান্ত 17টি সুপারিশ তুলে ধরেন তারা। বলেন, যারা দীর্ঘদিন ভোট দিতে পারেননি তাদেরকে একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে কেন্দ্রে নিতে চায় বিএনপি। ভোটার তালিকা প্রণয়ন, যেটা আপডেট হালনাগাদ করা হয়, সেটার একটা নিয়ম আছে, বিধিও আছে। জানুয়ারির 2 তারিখে খুব সম্ভবত খসড়া তালিকা প্রকাশ করা হবে। তারপরে নির্বাচনী অফিস, নির্বাচনী কর্মকর্তা এবং নির্বাচনের সময় পুলিং এজেন্ট নিয়োগ ইত্যাদির জন্য কিছু সময় লাগে, ডিলিমিটেশনের জন্য কিছুটা সময় লাগে, শুনানি করতে হয়, সীমানা নির্ধারণ। তারপরে যে কাজগুলো, এগুলো সবগুলো গোছাতে প্র্যাকটিক্যালি 2 থেকে 3 মাসের বেশি সময় লাগার কথা নয়। এখন সরকারের সংস্কারের আরও বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়ারি সংস্কার আছে, পুলিশ সংস্কার বিভাগ আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশিতে 3 থেকে 4 মাসের বেশি সময় লাগার কথা। এখন আপনি এই সংস্কার প্রস্তাবে যদি আপনি এমন নতুন কিছু নিয়ে আসেন যেগুলো মানুষের বুঝে উঠতে সময় লাগবে বা বোঝাইতে সময় লাগবে, তাহলে ভিন্ন কথা। আমরা যেসব প্রস্তাব দিয়েছি সেগুলোর প্রস্তাব মেনে নির্বাচন অনুষ্ঠানে খুব বেশি বিলম্ব হওয়ার কোনো প্রয়োজন হবে। ছাত্র জনতা যারা আজ পর্যন্ত যারা ভোট দেওয়ার সুযোগ পায়নি তাদেরকে কিন্তু আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা সেই অধিকার থেকে বঞ্চিত করে যদি রাখতে চাই, সেটা সঠিক হবে না। ঢাকা থেকে আগরতলা অভিমুখে লং মার্চের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির 3 সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল আগামী বুধবার এই কর্মসূচি পালন করবে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেছেন, ভারতীয় আগ্রাসন এবং বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যে তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী 11 ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত লং মার্চের কর্মসূচি পালিত হবে। সেদিন সকাল 8টায় নয়াপল্টনে জমায়েত হয়ে শান্তিপূর্ণ লং মার্চ শুরু হবে। গত রবিবার এই 3 সংগঠন ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা কর্মসূচি করে। ভারতে বাংলাদেশ মিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আগরতলা অভিমুখে এই লং মার্চ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে তাকেই পড়তে হয়, তার প্রমাণ শেখ হাসিনা। বিকেলে মানিকগঞ্জের শিবালয়ে ছাত্র জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি কথা বলেন। এ সময় রিজভী আরও বলেন, বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে কারাগারে বন্দী রেখেছিলেন শেখ হাসিনা। গণ আন্দোলনের মুখে 2000 ছাত্র জনতা হত্যার দায় নিয়ে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। প্রভু ভারত তার সরকার টিকিয়ে রাখবে ভাবলেও শেষ পর্যন্ত পারেনি বলেও মন্তব্য করেন তিনি। অসৎ মানুষেরা ক্ষমতাবান হলে দেশ অনাচারে ভরে যাবে বলেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, দুদক এবং বিচার বিভাগ আওয়ামী লীগ সরকারের দাসে পরিণত হয়েছিল। এ কারণেই একজন বেহায়া প্রধানমন্ত্রী পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনার আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আলোচনায় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আওয়ামী লীগ সরকারের সময়ের দুর্নীতির বিভিন্ন তথ্য জানিয়ে বলেন, দুর্নীতি যে খারাপ সে বিষয়টি সমাজ থেকে দূর করে দেওয়া হয়েছে।
দুর্নীতিবাজদের বিচার না করে রাজনৈতিক বিরোধীদের দমন করেছে শেখ হাসিনা সরকার। আমরা গত 15 বছর দেখেছি, আমরা দেখতাম 100 টাকার বালিশ নাকি 4000-5000 টাকায় বিক্রি হচ্ছে। আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী, তার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছে, এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে। আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম, আওয়ামী লীগের কোনো নেতার সাথে দেখা হলে বলতো আপা তো আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য। কি মানে বোনের প্রতি কি মায়া, বোন চোর দেখে উনি কিছু করতে পারে না। বিভিন্ন জায়গায় আড্ডায় শুনতাম শেখ হাসিনার ক্যাশিয়ার কি, রেহানার ক্যাশিয়ার কি, সালমান কার ক্যাশিয়ার, জয়ের টাকা কার মাধ্যমে যায়, পলক কার টাকা রাখে। দুদক তো ছিল, উচ্চ আদালত তো ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। আর সেই চোর প্রধানমন্ত্রী, যার পুরা পরিবার ছিল চোর, সে সারা দেশে বলে বেড়াত এতিমের টাকা নাকি খালেদা জিয়া আত্মসাৎ করেছে। এই চোরের মুখের সামনে কেউ কোনো কথা বলতে পারতো না। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। আলোচনায় টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি দমন কমিশনকে কার্যকর করতে সরকার অন্তর্বর্তী কমিশন গঠন করতে পারে। এমন একটা পরিস্থিতি আমরা কথা বলছি যখন দুর্নীতি দমন কমিশন নেই, কারণ 3 জন কমিশনার পদত্যাগ করেছে। পদত্যাগ করতে বলা হয়েছে তাই তারা পদত্যাগ করেছে। হয়তো বা যৌক্তিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল, যৌক্তিকভাবেই পদত্যাগ করেছে, কারণ তারা অকার্যকর ছিল। আমরাও চেয়েছি এই কমিশন নিয়ে কাজ চলবে না। এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকারের উদ্যোগে, সেটার জন্য কোন পদটা গ্রহণ করবে সরকার সেটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মনে করি অন্তত পক্ষে একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণ করা দরকার, যার মধ্যে দুদককে ন্যূনতম অপারেশনাল জায়গায় নিয়ে যাওয়া যাবে। দুদককে কিভাবে কার্যকর করা হবে জানতে চাইলে আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, দ্রুত সময়ে পূর্ণাঙ্গ কমিশন গঠন করা হবে। 6 মাসের জন্য নতুন কমিশনার নিয়োগ দিলাম। আমরা ওনাদের প্রস্তাবিত আইন অনুযায়ী আবার ওনাদেরকে বাদ দিয়ে আবার নিয়ে দিলাম। এটা তো আসলে এত সহজ সরল না। ওনারা অনেক মহৎ উদ্দেশ্য নিয়ে জিনিসটা বলেছেন, কিন্তু কোনটা দুর্নীতি বিরোধী লড়াই পরিচালনার জন্য, দুর্নীতি বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য কোনটা সর্বোত্তম পন্থা, সেটা বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিই। অন্তর্বর্তী সরকারের সময় চাপমুক্ত থেকে দুর্নীতি দমনে গণমাধ্যমকে ভূমিকা পালনের আহ্বানও জানান আসিফ নজরুল। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। জাতীয় সংসদে নারীদের পাশাপাশি তরুণদের 30% মনোনয়ন বাধ্যতামূলক করার পরামর্শ দিয়েছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। আর মনোনয়ন বাণিজ্যিক দেশের নির্বাচন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। রাজধানীর আগারগাঁওয়ে সুশাসনের জন্য জনমুখী সংস্কার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা শীর্ষক নাগরিক সম্মেলন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সভায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন বক্তারা। সংস্কার কার্যক্রমে নাগরিকদের অধিকারের বিষয়টিতে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। সম্মেলনে অর্থনীতিবিদরা অভিযোগ করেন, বিগত বছরগুলোতে উন্নয়নের বয়ান থাকলেও সমাজের বৈষম্য নিয়ে কোনো বয়ান ছিল না। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা কাজে লাগানোর পরামর্শ তাদের। প্রবৃদ্ধির একটা বড় ধরনের একটা উল্লম্ফন, বাংলাদেশ হলো সারা বিশ্বের মধ্যে একটা অগ্রগামী একটা উন্নয়নের দেশ, এই যে একটা বয়ান ছিল, এটার যে একটা সমান্তরাল বয়ান আছে, যেখানে আমাদের আয়ের বৈষম্য বাড়ছে, যেখানে ভোগের বৈষম্য বাড়ছে, যেখানে সম্পদের বৈষম্য বাড়ছে, যেখানে সব ধরনের বৈষম্য বাড়ছে, এই সমান্তরাল যে বয়ানটা, এই বয়ানটা আমরা সারা বাংলাদেশ ঘুরে কিন্তু করেছি। বৈষম্য বিরোধী চেতনার মূল বিষয়ে আমাদের নিষ্ঠ থাকতে হবে এবং সেটার জন্য আমরা একত্রিতভাবে আগামী দিনেও আওয়াজ তুলব। এই চেষ্টাটা, এই প্রতিজ্ঞাটা আমাদের আজকে নিতে হবে। এ সময় নির্বাচনে মনোনয়ন বাণিজ্যকে দেশের নির্বাচন ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। আর সংসদে নারী ও তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানোর পরামর্শ দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের। জাতীয় সংসদে কোনো পেশার 25% বেশি প্রতিনিধিত্ব থাকবে না। জাতীয় যে বিজনেস ক্যাপচার করে ফেলছিল 65%, সেটা বন্ধ করা অপরিহার্য বলে আমরা মনে করি। সকল রাজনৈতিক দল তাদের মনোনয়নের ক্ষেত্রে কমপক্ষে প্রাথমিক পর্যায়ে 30% নারীর জন্য, একইভাবে তরুণ প্রজন্মের জন্য আপনার 30% নির্ধারণ করতে হবে। দৃশ্যমান
ব্যয়, নির্বাচনী ব্যয় আমরা কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারবো, কিন্তু অদৃশ্য কোটি কোটি টাকা যে শত কোটি টাকা যে লেনদেন হয়, এটা কিভাবে আমরা করব, এটা কিভাবে নিয়ন্ত্রণ করব? এবং এটা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আমাদের রাজনীতিবিদদেরই এই দায়িত্ব নিতে হবে। পরাজিত অপশক্তিকে অন্তর্বর্তীকালীন সরকার কেন পুরোপুরি নির্মূল করতে পারছেন না, সে প্রশ্নও তোলেন ডক্টর ইফতেখারুজ্জামান। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। ভোজ্য তেলের সংকটের মধ্যে সয়াবিন তেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা করা হয়েছে। খোলা সয়াবিন তেলের দাম নির্ধারিত হয়েছে ১৫৭ টাকা। এর আগে বোতলজাত তেলের দাম ছিল লিটারে ১৬৭ টাকা এবং খোলা তেল ১৪৯ টাকা। সোমবার সচিবালয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, গত এপ্রিল থেকে বর্তমান সময় পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য প্রায় ২০% পর্যন্ত বেড়েছে। এর কারণে স্থানীয় মজুতদারিও বেড়েছে, তাই বৈঠক করে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারিত হয়েছে। শেখ বশিরউদ্দিন জানান, তেলের দাম বাড়ানোর কারণে খরচ ৪০ থেকে ৫০ টাকা বৃদ্ধি পাবে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ডক্টর মইনুল খান সহ ভোজ্য তেল আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। জনগণকে স্বস্তি দিতে নিত্য প্রয়োজনীয় পণ্যে ব্যাপকভাবে কর ছাড় দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে রাজস্ব আদায় কমলেও জনগণের স্বার্থে এই সিদ্ধান্তের কথা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে বাজার পরিস্থিতি সহনীয় হলে আবার ভ্যাট বাড়ানোর কথা জানান তিনি। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে বিশ্ব ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। যে কোনো অনিয়মের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, দেশ উদ্ধারে সবাইকে এগিয়ে আসতে হবে। কারো বিরুদ্ধে অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দেন তিনি। পরিস্থিতি ভালো হলে ছাড় কমানো হবে। ব্যবসায়ীদের আস্থায় এনে কাজ করার কথাও জানান এনবিআর চেয়ারম্যান। বেশ নেগেটিভ অবস্থায় আছি। এছাড়াও জনগণকে স্বস্তি দেওয়ার জন্য জনস্বার্থে আপনারা খেয়াল করেছেন যে আমরা ইম্পোর্ট ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, অগ্রিম কর, অগ্রিম আয়কর এবং ভিএটি ক্ষেত্রে আমরা ব্যাপক হারে ছাড় দিয়েছি। বিশেষ করে দ্রব্যমূল্য যাতে আমাদের জনসাধারণের ক্রয়সীমার মধ্যে থাকে, সে কারণে আমরা অনেকগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য, বিশেষ করে সয়াবিন তেল এবং পাম অয়েল, অন্যান্য যে ভোজ্য তেল আছে সেগুলো, চিনি, চাল, ডিম, আলু, পেঁয়াজ, এগুলোর উপরে এমনকি খেজুর, এর উপরে আমরা ব্যাপকভাবে কর ছাড় দিয়েছি। চাকরি বিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ ১৫ বছরে পুলিশে ৮০ থেকে ৯০ হাজার নিয়োগ দিয়েছে, অভিযোগ স্বয়ং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর। মামলা বাণিজ্যের প্রমাণ পেলে বাদী বা পুলিশের বিরুদ্ধে পাল্টা মামলার হুঁশিয়ারি দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। অর্ডার খুব খারাপ, ক্রাইম সিচুয়েশন ভেরি খারাপ। আপনারা তো অনেক ভালো আছেন ইনশাল্লাহ। বড় বড় শহরের কথা খোঁজখবর, নিউ ইয়র্কের কথা। অবসর থেকে ফিরে গেল ২১ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৩৮তম কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। মিট দ্য প্রেসে জুলাই আগস্টে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার জন্য তাদের হয়ে ক্ষমা চান তিনি। সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। পুলিশের মনোবল এবং কর্মতৎপরতা না ফেরার পেছনে দায়ী করেন বিগত ১৫ বছরের নৈরাজ্যকে। স্ক্রুটিনি করে উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছেলে পর্যন্ত খবর নেওয়া হয়েছে। ২ লক্ষ পুলিশ অফিসার হয়, তার ভিতরে ৮০ থেকে ৯০ হাজার এরূপ রিক্রুটেড। মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। জুলাই আগস্টে করা মামলায় তদন্তের আগে কাউকে হয়রানি না করতে কঠিনভাবে নির্দেশ দেন ডিএমপি কমিশনার। ইনভেস্টিগেশনে যাদের বিরুদ্ধে ইনভলভমেন্টের সাক্ষী সবুত আসবে, আমরা শুধু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। এই ২০০ আসামিকে অ্যারেস্ট করার কোনো সুযোগ নেই। উপরন্তু এখন যিনি বাদী হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে যে উনি ওই সময়ই উদ্দেশ্যমূলকভাবে এই ২০০ লোককে আসামি করছে। আবার আমার লোক যে সব ভালো তাও না। আমার কাছে রিপোর্ট আসতেছে আমার লোকেরাও
আবার এই যে আসামি 200 তাদের থেকে নানা ধরনের বখরা আদায়ের চেষ্টা করতেছে। উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা। নগরীর অপরাধ ও যানজটকে প্রধান সমস্যা চিহ্নিত করে কমিশনার জানান 72 ঘন্টা নয়, সাধারণ ডায়েরির 1 থেকে 2 ঘন্টার মধ্যেই ব্যবস্থা নেবে পুলিশ। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের রোড ম্যাপ দেওয়ার ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে খুলনার শিববাড়ি জিয়া হল প্রাঙ্গণে সোনারাঙ্গা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকার গঠিত হবে। ফ্যাসিস্ট সরকারের কোনো দোসরকে বিএনপিতে ঠাঁই দেওয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন। যত দ্রুত সম্ভব সংস্কার কমিশনের কার্যক্রম সমাপ্ত করে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য এবং সেই লক্ষ্যে আজকে অন্তর্বর্তীকালীন সরকার এগোচ্ছে এবং দ্রুতই নির্বাচন হবে আমরা এই আশাবাদ রাখি। দল ঐক্যবদ্ধ, ঐক্যের বিকল্প নেই। বিএনপির মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু অনেকের কোনো বিষয় আপনারা দেখবেন না। ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হচ্ছে, ঐক্যবদ্ধভাবে দল সংগঠিত হবে, ঐক্যের বিকল্প নেই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, 4 মাসে এই সরকার কোনো সংস্কার করতে পারেনি। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একটি রোড ম্যাপ দিতে হবে সরকারকে। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র সংস্কার নিয়ে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি প্রশ্ন করেন, সংস্কার করতে কতদিন সময় লাগে? সরকারের হানিমুন পিরিয়ড তো শেষ হয়ে গিয়েছে, এখনো প্রশাসন এবং পুলিশের তেমন কোনো গুণগত পরিবর্তন হয়নি, শুধুই বদলি করা হয়েছে। এই পুলিশ এবং প্রশাসন দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। ভারতের মিডিয়া যেভাবে বাংলাদেশের সম্পর্কে গুজব ছড়াচ্ছে, এই ব্যাপারে বর্তমান সরকার কোনো জোরালো ভূমিকা রাখতেও পারেনি বলে অভিযোগ করেছেন মান্না। ভারতের সঙ্গে যুদ্ধ না হলেও বন্ধু ভাবার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না। শেখ হাসিনার সাহস থাকলে পালিয়ে না থেকে দেশে এসে আইনের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপির যৌথ সভায় তিনি কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, শেখ হাসিনা তার অপরাধের কারণে জনগণের সামনে আসতে ভয় পাচ্ছেন। সেজন্য হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে বিদেশে গিয়ে অপচেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে আওয়ামী লীগ কোন মুখে রাজনীতি করবে সে প্রশ্ন করেন বিএনপির এই নেতা। বেসরকারি খাতে ঋণ প্রবাহের হার 14 থেকে 8% নেমে যাওয়া অর্থনীতির জন্য বিপজ্জনক বলে মনে করছেন এফবিসিসিআই সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ এর সদস্যদের সঙ্গে মতবিনিময়ে মিন্টু জানান, বাংলাদেশের দুর্বল শাসন ব্যবস্থা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিগত সরকার দলীয়করণের মধ্য দিয়ে তোষণ পোষণকে রাষ্ট্রীয় রীতিনীতিতে পরিণত করেছিল। সেই সময় দুর্নীতি এবং রাষ্ট্রীয় সম্পদ লুটকে আইনি সুরক্ষা দিয়েছিল আওয়ামী সরকার। দুর্বল ব্যাংক বন্ধের পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা দেশে ভালো চায় না বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, অর্থনীতির স্থিতিশীলতা এবং জনগণের আস্থার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন। বাংলা ভিশনের পরিচালক মোহাম্মদ আজিজুল হকের মরদেহ দেশে এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগে তার মরদেহবাহী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। গতরাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আজিজুল হক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 47 বছর। বাংলা ভিশনের চেয়ারম্যান আব্দুল হকের জ্যেষ্ঠ সন্তান তিনি। মোহাম্মদ আজিজুল হক বাবা, মা, স্ত্রী, 2 ছেলে, 3 মেয়ে, ভাই বোন ও আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাল মঙ্গলবার টিকাটুলি জামে মসজিদে জোহরের নামাজের পর তার নামাজে জানাজা হবে। পরে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে আজিজুল হককে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোতে সুপেয় পানির সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন আলোচকরা। সুলভে বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিতে সুইস কন্ট্যাক্টের উদ্যোগে মতবিনিময় সভায় তাগিদ দিয়েছেন নীতি নির্ধারক, উদ্যোক্তা এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা। এই আলোচনার মূল লক্ষ্য ছিল পানি সমস্যার টেকসই সমাধানে সহযোগিতার পথ খুঁজে বের করা। স্থানীয় উদ্যোগের মধ্য দিয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার
426টি পরিবারকে প্রতি লিটার মাত্র 40 পয়সায় পানি সরবরাহ করা হচ্ছে। অনুষ্ঠানে সুইস কন্ট্যাক্টের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান সিজান, উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা SM শফিউল আলম, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল বক্তব্য রাখেন। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে। সকালে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব থেকে দুদকে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। পরে বিকেলে পান্থপথ সেল সেন্টারের অডিটোরিয়ামে হয় সভা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, ডক্টর শাহজাহান সাজু, ডক্টর আব্দুল হক তালুকদার, আসাদ পরিষদের শামসুজ্জামান মিলন, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন ও আরও অনেকে। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা হয়েছে সাভারে। বিরুলিয়া ইউনিয়নের ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় খেলার মাঠে চূড়ান্ত পর্বের এই খেলায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় 2-1 গোলে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, মির্জা আহমেদ ইস্পাহানি, ইমাদ ইস্পাহানি, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডক্টর আব্দুস সবুর, সাংবাদিক লেখক আনিসুল হক সহ অন্যান্যরা উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে স্পষ্ট বার্তা ঢাকার। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য নিয়ে অসন্তোষ, সংকট কাটিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। ইউ কূটনীতিকদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকা বা অন্য দেশে স্থানান্তরের আহ্বান। আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ বুধবার। সংস্কারের জন্য 3-4 মাসের বেশি সময় প্রয়োজন দেখছেন না নেতারা। দুর্নীতিকে প্রশ্রয় দেয় শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকার মালিক হয়েছিল বলেছেন আইন উপদেষ্টা। জাতীয় সংসদে তরুণদের 30% মনোনয়ন দেওয়ার পরামর্শ বিশিষ্টজনদের। লিটারে 8 টাকা বাড়ল ভোজ্য তেলের দাম, কার্যকর আজ থেকে। আলুর দাম 3 সপ্তাহের মধ্যে সহনীয় হবে, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।